Good afternoon, dear students. Our today's topic from Unit 2, Lesson 3. Change in first time. Childhood outdoor first times in decline. অর্থাৎ আমাদের যে শৈশবকালের যে আউটডোর গেমসগুলো আছে এগুলো কি হয়েছে, অবনতি বা হ্রাস হয়েছে। আসসালামু আলাইকুম। ইন ডিক্লাইন শব্দের অর্থ হচ্ছে অবনতি বা হ্রাস। Traditional childhood pastimes of climbing trees and flying conchers are in decline, according to a survey by the RSPB, Royal Society for the Protection of Birds. অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ফ্লাইং কঙ্কার্স, অর্থাৎ কঙ্কার্স বলতে তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে হর্স চেস্টনাট, অর্থাৎ এক প্রকার বাদাম, এটা দিয়ে খেলা করা যায়। অ্যান্ড অফ ক্লাইম্বিং ট্রিজ, এবং হচ্ছে গাছে আরোহণ। এই যে আমাদের শৈশবকালের যেই বিনোদনগুলো, এগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই দ্য আরএসপিবি, অর্থাৎ আরএসপিবির জরিপ অনুসারে এগুলো কি হয়েছে, এগুলো হ্রাস হয়েছে। আর আরএসপিবির ইলাবোরেশন হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, অর্থাৎ পাখিদের সংরক্ষণের জন্য একটা রাজকীয় একটা সমাজ। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এটা হচ্ছে একটা দাতব্য প্রতিষ্ঠান, রেজিস্টার্ড ইন ইংল্যান্ড। এটা কোথায় নিবন্ধিত? এটা হচ্ছে তোমার ইংল্যান্ডের মধ্যে এটা নিবন্ধিত, ইংল্যান্ড এবং ওয়েলসের মধ্যে এটা নিবন্ধিত। দ্য সার্ভে শোজ দ্যাট, অর্থাৎ এই জরিপটা দেখায় যে পিপল আন্ডার 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. অর্থাৎ আরএসপিবির জরিপ অনুসারে, অর্থাৎ যাদের বয়স 55-এর উপরে, তাদের থেকে 34 বছরের যারা নিচে, যারা কম বয়স, তারা হচ্ছে কম আউটডোর অ্যাক্টিভিটিসগুলো তারা স্মরণ করতে পারে। তারপরে পিপল ওয়ার আস্কড হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপেরিয়েন্সেস দে কুড রিমেম্বার, অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসা করা হলো, যাদের বয়স হচ্ছে 12 বছর, তারা পিপল ওয়ার আস্কড হুইচ অফ 12, যাদের বয়স হচ্ছে 12 বছর, তাদেরকে আউটডোর এক্সপেরিয়েন্সের কথা জিজ্ঞাসা করা হলো, আর তারা এগুলো স্মরণ করতে পারলো। যাদের বয়স 12 কম বছর, তারা তো শৈশবকালের কথা স্মরণ করতে পারবেই। দ্য আনসার ইনক্লুডেড মেকিং ড্যান্স, ডেইজি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ, ফ্লাইং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস। তাহলে এই উত্তরটা হচ্ছে মেকিং ড্যান্স বলতে গুহা তৈরি করা, ডেইজি ড্যান্স, ডেইজি চেইনস, অর্থাৎ ডেইজি মানেই একটা ফুল তৈরি করা। যেমন এই যে দেখো ছবিটার মধ্যে তোমরা দেখছো, তারা একজনের পিছনে একজনে দাঁড়িয়ে একটা ফুলের মতো তৈরি করছে, এগুলো ডেইজি চেইনস বলা হয়। ক্লাইম্বিং ট্রিজ, এবং গাছে আরোহণ করা, ফ্লাইং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস, এবং পাখিকে খাওয়ানো, তারা এই জিনিসগুলো স্মরণ করতে পারে। 4 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains. তাহলে 5জন বালক থেকে 4জনে কি করেছে, তারা তোমার গাছে আরোহণ করেছে, এবং মেয়েদের মধ্যে তোমার সেই 5জন একই সংখ্যায় 5জন থেকে 4জন তারা কি করেছে, তারা ডেইজি চেইনস তৈরি করেছে। বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বারস ডিক্লাইনিং অ্যামাং দ্য নিউয়ার জেনারেশনস। তাহলে এই জরিপটা আরও দেখালো যে নতুন প্রজন্মের মধ্যে এই সংখ্যাটা আরও কমে যাচ্ছে। Some 50% of more of those aged over 55 had these outdoor experiences in their childhood. তাহলে compared with those between 15 to 34 years old, তাহলে তোমার 15 বছরে some 15% of those aged over 55, অর্থাৎ যাদের বয়স হচ্ছে 55 বছরের উপরে, তাদের মধ্যে তোমার 15 ভাগ কম্পেয়ার্ড উইথ 15 to 34 ইয়ার্স ওল্ড, তাদেরকে 34 থেকে
15 থেকে 34 বছর বয়সের সাথে তুলনা করা হয়েছে। তখন দেখা গেল যে হ্যাড আউটডোর এক্সপেরিয়েন্সেস ইন, তাদেরকে তুলনা করা হয়েছে। সাম 92% অফ দ্য পাবলিক এগ্রিড, এবং 92% লোক কী করলো, মত দিল যে দ্যাট এক্সপেরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন, অর্থাৎ যে প্রকৃতির যে অভিজ্ঞতা, এটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য বা শিশুদের জন্য এখনও গুরুত্বপূর্ণ। অ্যান্ড 82% এগ্রিড, এবং 82% সম্মত হলো যে স্কুল শুড প্লে আ রোল ইন প্রোভাইডিং দ্যাম টু অল চিলড্রেন, অর্থাৎ স্কুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেহেতু আমরা শহরে আছি, তাহলে দেখা গেছে আমরা প্রকৃতির অভিজ্ঞতাটা কম, সে কারণে স্কুল যদি এটার ভূমিকা পালন করতে পারে তাহলে এটা খুব ভালো হয়। The survey has highlighted the positive impact of contact with nature on child's education, health, well-being and social skills. তাহলে জরিপটা কি করেছে? জরিপটা হাইলাইটেড মানে আলোকপাত করা, মানে দৃষ্টি আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করেছে যে দ্য পজিটিভ ইমফ্যাক্ট মানে প্রভাব, এটা হচ্ছে একটা ইতিবাচক একটা প্রভাব আছে। কোথায়? কন্ট্যাক্ট উইথ নেচার অন চাইল্ডস এডুকেশন, অর্থাৎ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং ওয়েলবিং এবং সুস্থতা, তারপরে সোশ্যাল স্কিলস এবং সামাজিক অভিজ্ঞতার জন্য একটা ইতিবাচক প্রভাব আছে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস, এবং একই সময়ে কী হয়েছে, এগুলোর একটা অবনতি হয়েছে। উইথ এ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড আ সোসাইটি। আর চিলড্রেন নাও নোন অ্যাজ নেচার ডিফিসিট অর্ডার। ডিফিসিট শব্দের অর্থ হচ্ছে ঘাটতি, হ্যাঁ, আর ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা। তাহলে একই সময়ে কি হয়েছে, এই সুযোগগুলোর একটা অবনতি হয়েছে। উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস, একটা নেতিবাচক প্রভাব নিয়ে ছেলে মেয়েদের জন্য এবং পরিবার এবং সমাজের জন্য। কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডিফিসিট ডিসঅর্ডার। আর এই অবস্থাটাকে কি বলা হয়? এটা তোমার প্রকৃতির একটা বিশৃঙ্খলার একটা অভাব। কি বলেছ? অন্যরা কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ বাবা, তোমার নেটের প্রবলেম। হ্যাঁ তো হ্যাঁ, যারা বুঝতে পারছো না তাদের নেটে হয়তো প্রবলেম। এতদিন ক্লাস করে তো এই জিনিসটা বুঝার কথা যে প্রবলেম হলে নেটে প্রবলেম হবে, কারণ আমি এখানে একক লাইন ব্যবহার করছি, বুঝছো না? ওকে, তাহলে এটাকে নেচার ডিফিসিট ডিসঅর্ডার বলা হচ্ছে। এই যে ছেলে মেয়েদের তাদের যে অবনতি হয়েছে, তারা এখন প্রকৃতির কাছে যেতে পারে না, তাদেরকে এটা আমাদের প্রশ্নের মধ্যে কাজে লাগতে পারে। হ্যাঁ, প্রকৃতির কাছে যেতে পারে না, তাদের মধ্যে একটা নেতিবাচক ফল দেখা দিয়েছে। আর এটাকে কি বলা হয়? নেচার ডিফিসিট, অর্থাৎ প্রকৃতির অভাব। আবার সেই কারণে কি হয়েছে, আর অভাবের কারণে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার কারণে এটাকে কি বলা হচ্ছে? নেচার ডিফিসিট ডিসঅর্ডার হিসেবে পরিচিত। মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ দ্য আরএসপিবি, will meet parliament members to urge the government to join other organizations in providing children with a first-hand experience of ন্যাচারাল এনভায়রনমেন্ট। তাহলে মাইক ক্লার্ক হচ্ছে চিফ এক্সিকিউটিভ আরএসপিবির, অর্থাৎ প্রধান কার্যনির্বাহী। উনি কী করেছেন? উইল মিট পার্লামেন্ট মেম্বার্স, উনি সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। টু আর্জ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে এই বিষয়টাকে বোঝানোর জন্য। হ্যাঁ, টু জয়েন আদার অর্গানাইজেশনস, অন্যান্য সংগঠন সাথে যোগদান করার জন্য। ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স। ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স অর্থ হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এটি অর্থটা তোমরা লিখে রাখতে পারো। ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সেস অর্থ হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, যেন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যেন
আমাদের শিশুদের মধ্যে এটা সরবরাহ করা হয়। We believe this guidance should include the many positive effects to children of having contact with nature and learning outside of the classroom. তাহলে শ্রেণীকক্ষের বাইরে যে শিখন, লার্নিং মানে শিখন এবং যে প্রকৃতির সাহচর্যে যাওয়া, সেটার কি আছে? উই বিলিভ, আমরা বিশ্বাস করি, দিস গাইডেন্স, এই যে পথ নির্দেশনা, হ্যাঁ, এটা কি করবে? এটা অন্তর্ভুক্ত করে দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস, এটা একটা ইতিবাচক প্রভাব অন্তর্ভুক্ত করে। এখানের মধ্যে এই যে তোমরা কিছু পার্সেন্টেজ দেখতে পাচ্ছ, এটা আমাদের আবার ওই যে গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে কাজে লাগে। ওকে, লেসন 4, চেঞ্জ ইন ফার্স্ট টাইমস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অবসর বা বিনোদনের যে বিষয়গুলো, এগুলো পরিবর্তন হচ্ছে। একটা শ্রেণীকক্ষের মধ্যে কতগুলো শ্রেণীকক্ষের মধ্যে জরিপ নেওয়া হয়েছে ফর ক্লাসেস 9 to 10, ফর ক্লাসেস 5 to 6। তাদের মধ্যে দেখা গেছে যে তারা প্লেয়িং গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ নবম থেকে দশম শ্রেণীর স্টুডেন্টরা অর্থাৎ খেলাধুলা করে 22.3%, আর ক্লাস 5 থেকে 6-এর স্টুডেন্টরা 9 থেকে 2%। ওয়াচিং টেলিভিশন হচ্ছে তোমার নবম থেকে দশমের স্টুডেন্টরা হচ্ছে 17.2%, আর পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী হচ্ছে 31.2%। আর চ্যাটিং উইথ ফ্রেন্ডস, আর বন্ধুবান্ধবদের সাথে আলাপচারিতা করা হচ্ছে 13.7%, আর পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী এটা হচ্ছে 6.7%। রিডিং বুকস আর ম্যাগাজিনস, আর ম্যাগাজিন পড়া, বই পড়া, এটা হচ্ছে নবম থেকে দশম হচ্ছে 12.9%। তারপরে হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর হচ্ছে 11.7%। গার্ডেনিং, বাগান করা হচ্ছে 10.7%, আর পঞ্চম থেকে ষষ্ঠ হচ্ছে 6.1%। অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস সাচ অ্যাজ মিউজিক, রিক্রিয়েশনস অর ডিবেটস, তাহলে সামাজিক কোনো প্রোগ্রাম অথবা সঙ্গীত, রিসাইটেশনস মানে আবৃত্তি, এগুলো করা, আর ডিবেটস, এগুলো বিতর্ক করা, এগুলো হচ্ছে আমাদের 9.1%। আর ইয়ার পঞ্চম থেকে ষষ্ঠ হচ্ছে 7.8%। প্লেয়িং গেমস অন কম্পিউটার্স, এবং কম্পিউটারে গেম খেলা, সেটা হচ্ছে 8.2% নবম দশমের, আর 20.9% হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠ। আদার্স 5.9%, 6.4%। এটা তোমরা পড়ে নিও, এটা এই ব্যাখ্যাটা এই নিচে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিও, আমি এটা পড়ছি না। তো এটা আমাদের ওই যে গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে কাজে লাগতে পারে, ঠিক আছে? কত থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট কী করে, এটা সেই ধরনের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওকে, আমি এখন এখান থেকে পড়ছি। এই গ্রাফ অ্যান্ড চার্টটা তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা আমি এখন পড়াচ্ছি যে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু ফার্স্ট টাইমস, অর্থাৎ যে তরুণ লোকদের যে দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হয়েছে, অ্যাটিটিউড অর্থ দৃষ্টিভঙ্গি, অবসর বা বিনোদনের ক্ষেত্রে যেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, এটা একটা গ্রাফ অ্যান্ড চার্ট। যে ওয়াচিং টেলিভিশন তোমরা দেখতে পাচ্ছ যে 1990 সালে হচ্ছে, তারপরে হচ্ছে এখানে ব্যাখ্যাটা দিচ্ছে, আমি নিচে যাই আগে। দেয়ার ইজ চেঞ্জ ইন পিপলস প্রিফারেন্স ফর ফার্স্ট টাইমস, অর্থাৎ লোকজনদের অবসর বিনোদনের দেয়ার ইজ চেঞ্জ ইন পিপলস প্রিফারেন্স ফর ফার্স্ট টাইমস, অর্থাৎ লোকজনদের অবসর বিনোদনের যে প্রাধান্য, প্রিফারেন্স মানে প্রাধান্যের একটা পরিবর্তন আছে। দেয়ার ইজ আছে বলে আমরা অর্থটা আছে বললাম। এ রিসেন্ট সার্ভে শোজ দ্যাট, একটা সাম্প্রতিক একটা জরিপ দেখায় যে ডিউরিং দ্য লাস্ট 20 years, অর্থাৎ বিগত তোমার 20 বছরে teenagers have gone through significant change in choosing their first times, অর্থাৎ teenagers বলতে কাদেরকে বোঝায়? 13 to 19। দেখো এই সংখ্যাটার মধ্যে 13 to 19-এর মধ্যে প্রত্যেকটার মধ্যে টিন আছে। 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে 13 থেকে 19-এর মধ্যে সবগুলোর মধ্যে টিন আছে।
যার কারণে এই বয়সটাকে বলা হয় টিনেজার্স, মানে কিশোর বা কিশোরীকাল। তাহলে টিনেজার্স হ্যাভ গন থ্রু সিগনিফিকেন্সেস। গন থ্রু, গো থ্রু শব্দের অর্থ পড়া, আবার গো থ্রু শব্দের অর্থ উপলব্ধি করা। এখানে উপলব্ধি করা অর্থে ব্যবহার হয়েছে। তারা উপলব্ধি করেছে সিগনিফিক্যান্ট চেঞ্জেস, একটা তাৎপর্যমূলক পরিবর্তন অনুভব করেছে ইন চুজিং দেয়ার ফার্স্ট টাইম, তাদের অবসর বিনোদনটাকে বাছাই করার ক্ষেত্রে। দ্য সার্ভে রেজাল্টস আর প্রেজেন্টেড থ্রু আ গ্রাফ। এই সার্ভের, এই জরিপের ফলাফলটা একটা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যে উপরের যে গ্রাফটা ওইটার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। থ্রু আ গ্রাফ হুইচ শো দ্যাট, যা দেখায় যে দেয়ার ইজ এ স্টেডি রাইজ, একটা স্থির একটা বৃদ্ধি হয়েছে ইন ইয়াং পিপলস টেন্ডেন্সি টু ওয়াচ এ টেলিভিশন, অর্থাৎ এই যে তরুণ লোকদের টেলিভিশন দেখার ক্ষেত্রে স্থির একটা বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, ইন 1990 সালে 41% অফ দ্য টিনেজার লাইকড ওয়াচিং টিভি। আমরা একটু গ্রাফে যাই, তাহলে এই দেখো 1990 সালে 41% লোক টিভি দেখা পছন্দ করতো। ঠিক আছে, এটা 1990 সালে। এই যে ব্ল্যাক শার্টেড করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে তোমার watching television which increased to 48% in next 10 years, এবং পরবর্তী 10 বছরে এটা গিয়ে দাঁড়ালো 48%-এ। অর্থাৎ এই যে 1990 এর পরে হচ্ছে 2000 সাল, 2000 সালে এটা এই টিভি দেখার পরিমাণটা গেল 48%। হ্যাঁ, না এটা তো খেলাধুলা বোধ হয় ইন দ্য নেক্সট ইয়ার্স হুইচ ইনক্রিজড। আচ্ছা, এটা ওই যে কালো কালারেরটা হচ্ছে টিভি দেখা, তারপরে এটা 48%-এ গিয়ে বৃদ্ধি পেয়েছে। প্রথম 1990 সালে ছিল 41%, তাহলে 2000 সালে হচ্ছে 48%। ইন দ্য নেক্সট 10 ইয়ার্স ইট ফার্দার ইনক্রিজড। তারপরে আবার পরবর্তী 10 বছরে এই টিভি দেখাটা বৃদ্ধি পেল তোমার 52% ইন দ্য নেক্সট ডেকেড, পরবর্তী দশকে। আমরা দেখতে পাচ্ছি যে এই 2010 সালে এটা 52% হয়ে গিয়েছে। ওকে, তাহলে টিভি দেখাটা 3টা ধাপে পরিবর্তন হইল। এটাই হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট, এটা তোমরা মুখস্থ করে ফেলবা এই এখন যেটা পড়াচ্ছি। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য ফিক্সার ইজ গ্রিম। গ্রিম শব্দের অর্থ ভয়ানক, অর্থটা লিখে রাখো। গ্রিম ইন টার্মস অফ পিপলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস। তাহলে খেলাধুলার ক্ষেত্রে গ্রিম অর্থ ভয়ানক, ভয়ানক। হ্যাঁ, তাহলে খেলাধুলার ক্ষেত্রে এই আকর্ষণটা চিত্রটা হচ্ছে খুবই ভয়ানক বা ভাবানুবাদে খুবই খারাপ। হোয়াইল 50% অফ ইয়ংস্টার্স অপটেড ফর গেমস অ্যান্ড স্পোর্টস ইন দ্য 1990s। 1990s, এই যে দেখো 90-এর সাথে এস লেখা আছে, এটা বলা হচ্ছে 90-এর দশক। এস লেখা থাকলে কোনো সালের সাথে যদি এস লেখা থাকে তাহলে এটা দশক বোঝায়। তাহলে 90-এর দশকে যখন কি করতো, অর্থাৎ তরুণ লোকরা অপটেড মানে পছন্দ করা, গেমস অ্যান্ড স্পোর্টস পছন্দ করতো 50%। দ্য ফিগার ওয়াজ 12% লেস আফটার এ ডেকেড অ্যাট 38%। আর তখন এটা কি হলো, আর এক দশক পর হয়ে গেল এটা 38%। আমরা একটু উপরে চিত্রটা দেখি। দেখো 1990 সালে এটার খেলাধুলার যে ইয়েটা ছিল এটা 50% ছিল, আর 2010 সালে এসে এই খেলাধুলা হয়ে গেল 38%। ঠিক আছে, এই অ্যাশ কালারের যেটা, একটু অ্যাশ কালারের যেটা মাঝখানেরটা, এটা হচ্ছে খেলাধুলার। তারপরে হচ্ছে ওকে, আনফর্চুনেটলি দ্য ফলিং টেন্ডেন্সি, এই যে ফলিং টেন্ডেন্সি, এই যে পতনের যে প্রবণতা, ফার্সিস্টেড বলতে এখানে ফার্সিস্ট অর্থাৎ দৃঢ়ভাবে চেপে বসলো। থ্রু দ্য নেক্সট 10 years বাই 2010 ইট কেম ডাউন টু 25%, এবং 2010 সালে এসে এটার পতন হয়ে কি হলো, 25% হয়ে গেল। আমাদের এই খেলাধুলা দেখার প্রবণতাটা দেখছো, এই 25% হয়ে গেল, 25% হয়ে গেল। Though the young people have disassociated themselves noticeably from games and sports, there is a sharp and steady rise in their association with online or computer assisted programs. যদিও
কি হয়েছে তরুণদের কি হয়েছে, তারা ডিসঅ্যাসোসিয়েটেড, অর্থাৎ এখানে তারা সম্পৃক্তহীন হয়ে গেছে, এটা সংযোগহীন হয়ে গেছে। নোটিশেবলি অর্থ লক্ষণীয়ভাবে তারা গেমস অ্যান্ড স্পোর্টস থেকে এখন দূরে সরে গেছে। তবে তাদের সংযোগটা বৃদ্ধি পেয়েছে অনলাইন কম্পিউটার গেমসের দিকে। ইন 1990, when the users of online or computer for first times were only 9%. In 2000, the number nearly doubled, reached 14%. হ্যাঁ, তাহলে 1990 সালে যেখানে অনলাইনের গেম নিয়ে বিনোদন করতো মাত্র 9 ভাগ, আর সেটা তোমার 2000 সালে গিয়ে এটা প্রায় দ্বিগুণ হয়ে গেল। হ্যাঁ, এটা 14% হয়ে গেল উইথ আ র্যাপিড ইনক্রিজ। বলো স্যার, স্পেসিফিক কোশ্চেন ছিল যে স্যার আচ্ছা মূলত ইন্টারনেট ইউজ হয়েছে কত সাল থেকে স্যার? ইন্টারনেট ইউজার আমাদের স্যার মানে ইউজ শুরু হয়েছে কবে থেকে আর কি, মানে যে দেশেই হোক স্যার কবে থেকে শুরু হয়েছে মূলত? এটা তো একটা জেনারেল নলেজের প্রশ্ন। ইন্টারনেট ইউজার কখন, এটা আমি এখন ঠিক বলতে পারবো না। তুমি এটা নেটে সার্চ দিলে বের হয়ে যাবে। হোয়েন ইন্টারনেট ইউজার্স, তারপরে হোয়েন ফিফো স্টার্টেড ইন্টারনেট ইউজিং, এই কথাটা সার্চ দিলে চলে আসবে। আমি এখন বলতে পারবো না, দেখে নিও, ঠিক আছে? আমি জানি জানুয়ারি 1, 1983 ইন্টারনেট ইনভেন্ট হয়েছে। ওকে, ঠিক আছে, ইনভেন্ট হয়েছে। আর ইনভেন্ট যখন হয়েছে তাহলে ইউজও তো শুরু হয়েছে তখনই, তাই না? তারপরে তোমরা একটু নেটে দেখো কে বলেছে এটা। মোমো, ওকে, থ্যাংক ইউ মোমো। তারপরেও আমরা এটা একটু চেক করে দেখবো। হ্যাঁ, মোমো বলেছে ওইটাকে অকাট্য ধরে নেব না, তো আমরা যেহেতু দেখার এখন সুযোগ সুবিধা আছে, দেখে নেব। ওকে, তাহলে উইথ আর র্যাপিড ইনক্রিজ ইন দ্য নেক্সট 10 years ইট শুট আপ 23%, এবং তোমার 2010 সালে এটা হঠাৎ করে আরও বেড়ে গেল। শুট আপ মানে বৃদ্ধি পেলে অর্থে ব্যবহার হয়েছে, 23% গিয়ে উপনীত হলো। তারপরে দ্য সার্ভে অলসো এক্সপ্লেইনস দ্য রিজনস ফর দিস চেঞ্জ। তাহলে এই জরিপটা কি করে, এই পরিবর্তনের কারণগুলো আরও ব্যাখ্যা করে। ইট সেইজ দ্যাট, এটা আরও দেখায় যে টেলিভিশন হ্যাজ বিকাম আ পার্ট অফ এভরিডে লাইফ ইভেন টু আন্ডার প্রিভিলেজড সেকশন অফ সোসাইটি। আন্ডার প্রিভিলেজড অর্থ দেখো, আন্ডার প্রিভিলেজড অর্থ সুবিধা বঞ্চিত। তাহলে সুবিধা বঞ্চিত অর্থাৎ সুবিধা বঞ্চিত সমাজের মধ্যে ইট সেইজ দ্যাট, এটা দেখায় যে, বলে যে, অর্থাৎ জরিপটা বলে যে টেলিভিশন হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরিডে লাইফ, অর্থাৎ এই টেলিভিশন এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। কাদের ক্ষেত্রে? সুবিধা বঞ্চিত সমাজের মধ্যেও এমনকি। দিস হ্যাজ রেজাল্টেড in larger number of young people opting for watching TV as one of the most favorite pastimes. আর এই কারণে এর ফলে কি দাঁড়িয়েছে, অনেক সংখ্যক তরুণ লোক অপটিং বলতে পছন্দ করছে বা বাছাই করছে। তারা কি করছে? তারা বাছাই করছে। কি ব্যাপার, স্ক্রিনে কে আবার দাগ দিল? এই স্ক্রিনে যে দাগ দিয়েছে, স্ক্রিনের দাগটা মুছো। স্ক্রিনে দাগ দিবা না। তারপরে this has resulted in larger number of young people opting for watching TV as one of the most favorite pastime. তাহলে বিনোদনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসাবে এখন মানুষ টিভি দেখাটাই বেশি প্রাধান্য করছে। This increasing urbanization has reduced the number of open fields. আরবানাইজেশন মানে নগরায়ন, অর্থটা লিখে রাখো। এই নগরায়নের ফলে আমাদের যে খোলা মাঠের সংখ্যা রিডিউস মানে হ্রাস পাওয়া, এটা কমে গিয়েছে। দেয়ারফোর অতএব দেয়ার ইজ আ ফল in selecting games and sports as favorite pastimes, though it's not a good news for the country. আর এই কারণে আমাদের খেলাধুলার
যে বিনোদনের যে ফেভারিট ফার্স্ট টাইমস সেটা এখন কমে গিয়েছে, আর এটা পতনের দিকে গিয়েছে, আর এটা মোটেই আমাদের জন্য একটা সুসংবাদ নয়। And the reason for selecting the computer assisted or online program is that computer technology is getting cheaper, easier and more popular every day. আর কারণটা হচ্ছে যে মূলত কম্পিউটারের যে তোমার সাহায্য নিয়ে যে অনলাইন যে প্রোগ্রামস এবং কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং সেফার, আর এটা সহজতর হয়ে যাচ্ছে, সস্তা হয়ে যাচ্ছে, ইজিয়ার সহজতর হয়ে যাচ্ছে, সস্তা হয়ে যাচ্ছে, মোর পপুলার এভরিডে, এবং দিন দিন এটা জনপ্রিয় হয়ে যাচ্ছে। ইনডিড আওয়ার ইয়াং জেনারেশন আর স্টেপিং ইনটু দ্য ই ওয়ার্ল্ড। বস্তুত আমাদের তরুণ প্রজন্ম এই ই ওয়ার্ল্ডের মধ্যে পদার্পণ করছে। যেমন আমি এখন দেখো এই যে ডিস্ট্যান্স লার্নিং, এই যে দূরশিক্ষণ করছি, এই দূরশিক্ষণের মাধ্যমে তোমাদের কি হলো, তোমরা এই ই লার্নিং করছো, তাই না? যেটা ই লার্নিংয়ের আমরা স্বপ্ন দেখেছি। আসলে এই যে করোনা ভাইরাসের, ডিউ টু করোনা ভাইরাস উই হ্যাভ স্টেপড ইনটু দ্য ই ওয়ার্ল্ড। আমরা এই করোনা ভাইরাস কিন্তু আমাদেরকে ই ওয়ার্ল্ডের মধ্যে পদার্পণ করা শিখিয়েছে। তাহলে সে কারণেই বলে জ্ঞানী ব্যক্তিরা, পৃথিবীতে অমঙ্গলকে উচ্ছেদ করে দিও না, অর্থাৎ সমস্ত অমঙ্গলকে উচ্ছেদ করে দিও না, তাহলে মঙ্গল সমেত উবিয়া যাবে। তাহলে এই দেখো, এই করোনা ভাইরাসের অমঙ্গলের মধ্যেও আমাদের মঙ্গল কিন্তু নিহিত আছে। আজ যে ই ওয়ার্ল্ড, যে ই লার্নিং, এটা সম্বন্ধে আমাদের ধারণাই ছিল না, সেই করোনা কিন্তু আমাদের ই লার্নিংটা সম্পূর্ণ শিখিয়ে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। তাহলে এটা আমাদের মুখস্থ